হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। প্রিন্সকে নিয়ে সবাই চলে আসে হাসপাতালে। রাস্তায় আসার সময় একটু সমস্যা হয়েছিল, এত লোকজন নিয়ে যাওয়া। এক সময় তারা হাসপাতালে চলে আসে, তখন ইকবাল প্রিন্সকে কোলে নিয়ে ভিতরে চলে যায়। তার পিছনে সবাই ভিতরে নিয়ে স্ট্রেচারে শুইয়ে দেয় আর ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার আসলে ওকে চেক করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখন ইকবাল ডাক্তারের কলার চেপে ধরে আর বলে, এই ডাক্তার ভাইয়ের যদি কিছু হয় তাহলে এদের দেখতে পারিস, এরা কি করতে পারে বুঝে যাবি। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোর ধরে আর মাথা থাকবে না, তোর হাসপাতালও বন্ধ হয়ে যাবে। যা জলদি, তোর হাতে সব কিছু। আর মনে রাখবি, ভাই বেঁচে থাকলে তোর পরিবার বেঁচে থাকবে, আর নয়তো। ডাক্তার ইকবালের কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ উনি জানেন এরা মাফিয়া লর্ডের লোক, এরা সব কিছু করতে পারে। তাই বলে, আমি যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার হাতে। বলে চলে যায়। আর এদিকে পুরা হাসপাতালে মাফিয়ার ছেলে পেলে দিয়ে ভরা, পা ফেলার জায়গাটাও নাই। হাসপাতালে কেউ ঢুকতে পারছে না। আর ডার্ক কুইন ওরফে নাজিয়া তো কান্নায় ভেঙে পড়ে। জীবনে কাউকে প্রথম ভালোবাসলো আর সেই তার থেকে দূরে চলে যাচ্ছে, এসব ভাবছে আর বলছে, সব দোষ আমার। আমি যদি আগে আসতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম। তাহলে দয়া করে তুমি আমার প্রিন্সকে আমার কাছে ফিরিয়ে দাও। দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, ওর জীবনটা দিয়ে দাও। নাজিয়া যখন এসব বলছিল তখন ইকবাল এসে ওর পাশে বসলো আর বলল, নিজেকে দোষ দিয়ে লাভ নেই, যেটা ভাগ্য ছিল সেটাই হবে। আর তাছাড়া আপনি ভাইকে চিনেন কবে থেকে? একদিন হলো, তবে অনেক আগে থেকে ওর বিষয়ে শুনে আসছি, দেখে আসছি, তাই কখন ওর প্রতি মায়া হয়ে গেছে বুঝতে পারিনি। ভালোবেসে ফেলেছি ওকে। ভাই কি রাজি হবে? ভাই এসব প্রেম ভালোবাসা সহ্য করতে পারে না। তারপরও রাসেল চৌধুরীর মেয়েকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু ও ভাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। জানি না ওদের এখন কি হবে। আমার মতে ভাইকে ভুলে যাওয়া ঠিক হবে, উনি কোনোদিনও মানবে না। ও না মানলে আমি ওকে রাজি হতে বাধ্য করব। ওকে আমার যে কোনো মূল্যে চাই। জোর করে কি ভালোবাসা হবে বলেন? তখন ইকবালের কাছে একটা কল আসে। ও কল রিসিভ করে কথাগুলো শুনে রেগে যায় আর ছেলেদের বলে, আমি আসি, একজন উড়ছে, ওকে নামিয়ে দিয়ে আসি। এখানে যেন কেউ ঢুকতে না পারে, আর যদি কেউ আসে তোদের জানে মেরে দেব, মনে থাকে যেন। একথা বলে ও বেরিয়ে পড়ে। আর এদিকে ঋতু রাশেদকে কল দিচ্ছে, কিন্তু কল রিসিভ করছেন না। আর করবেই কিভাবে? ওকে যে ফেলে রাখা হয়েছে কোনো অন্ধকার ঘরে ওর ভুলের শাস্তির জন্য। ঋতু তখন বাবার কাছে আসে আর বলে, বাবা, রাশেদ ফোন রিসিভ করছে না, তুমি একটু দেখো না। রাখ তোর রাশেদের কথা, স্যারকে আমি ফোনে পাচ্ছি না। আর তুই পরে আসছিস 2 টাকার ছেলের জন্য? বাবা, তুমি ওকে 2 টাকার ছেলে বলছো কেন? তার আগে নিজেকে দেখো। অন্যের দানে তুমি আজ একজন নামকরা বিজনেসম্যান। তাছাড়া তোমার ওকে 2 টাকার ছেলে বলার অধিকার নেই। রাসেল চৌধুরী অবাক হয়ে যান ওনার মেয়ের কথা শুনে। উনি ভাবতেও পারেননি ওনার মেয়ে এভাবে কথা বলবে। তারপর উনি রেগে যান আর বলেন, চুপ কর তুই। তুই মিথ্যা ভালোবাসার জালে ফেসে গেছিস। ও তোকে ভালোবাসে না, আর তুই ওর জন্য আমার সাথে এমনভাবে কথা বলছিস। আর কি বললি? আমি অন্যের দানে আজ বিজনেসম্যান। হ্যাঁ, আমি অন্যের দানে আজ সফল, কিন্তু আমি তোর মতো অমানুষ না। আর তোর এত দিমাগ এই দানের টাকা থেকে আসছে। সি, তোকে নিজের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো আমি ভুলে যাব তুই আমার মেয়ে। বেরিয়ে যা। রাগে জেদে রাসেল চৌধুরী ঋতুকে ঘর থেকে বের করে দিলেন। ঋতু রেগে বলল, আমি থাকবো না তোমার বাসায়। থাকো তুমি তোমার ধানের টাকাতে। আমি গেলাম ওর কাছে। চলে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ যেন আমি আর কোনোদিন যেন না দেখি। তোকে জন্ম দেওয়া হয়তো ভুল ছিল, আমাদের জন্মের সময় তোর গলা টিপে মেরে ফেলে দিতে হতো। ঋতু তার বাবার কথা না শুনে বের হয়ে গেল, বাড়ি থেকে চলে গেল রাশেদের বাড়িতে। আপনারা ভাবছেন রাশেদের বাড়ি কই থেকে পেল? আসলে এটা ওর নিজের বাড়ি, যেটা ও সবার থেকে লুকিয়ে রেখেছিল, শুধু ঋতুকে বলেছিল। এদিকে হাসপাতালে প্রিন্সের অপারেশন চলছে। 8 ঘন্টা হয়ে গেল
এখনও ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়নি। সবার টেনশন যেন বেড়ে চলেছে। এক সময় দেখা গেল ডাক্তার বের হলো আর তখন নাজিয়া ওনার কাছে গেল আর জিজ্ঞেস করলো। ডাক্তার, আমার প্রিন্স কেমন আছে? ও তো সুস্থ হয়ে যাবে তো? বলেই নাজিয়া কাঁদতে লাগলো। আর শাকিল তো অবাক। এক সময় যে নিজের শত্রু ছিল তাকে কেউ এতটা ভালোবাসতে পারে, কুইনকে না দেখলে হয়তো ও বুঝতেই পারতো না। তখন ডাক্তার বলল, দেখুন, আমাদের হাতে যেটুকু ছিল আমরা করেছি, বাকিটা আল্লাহ তাআলার হাতে। এমনিতেই ওনার অনেক রক্ত বের হয়ে গিয়েছে। যদি রাতের ভিতরে জ্ঞান না ফিরে তাহলে সাথে সাথে নাজিয়া ডাক্তারের কলার চেপে ধরে আর বলে, দেখ ডাক্তার, আমার প্রিন্সের যদি কিছু হয় তো তোর এমন মৃত্যু দিব তুই ভাবতেও পারবি না। শাকিল, সব ডাক্তারকে মেরে ফেল এখনই। দেখুন, আমাকে মারতে চাইলে মারতে পারেন, কিন্তু আমি এটাই বলবো যে আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। সবাই নাজিয়াকে সান্ত্বনা দিচ্ছে। তখন শাকিল এসে নাজিয়াকে চেয়ারে বসায় আর বলে, কুইন, কুইন আপনি ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে কিংকে সামলাবে কে? দেখবেন দেখবেন ওনারা কিচ্ছু হবে না। তখন নাজিয়া কাঁদতে কাঁদতে বলে, শাকিল, আমি ওকে খুব খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকে তুই ফিরে আসতে বল। আপনি আপনি শান্ত হন, উনি উনি ঠিক হয়ে যাবেন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, নয়তো আপনার শরীর খারাপ করবে। না, আমি খাবো না। ওকে ফিরে আসতে বল, আমি খাবো না। শাকিলকে ওর জেদের কাছে হার মানতে হয়। সবাই অপেক্ষা করতে থাকে প্রিন্সের জ্ঞান ফিরে আসার জন্য। এদিকে ইকবাল আর রুদ্র আসে অফিসে। এসে ম্যানেজারের সাথে দেখা করে আর জানতে পারে কেউ অফিসের ওয়েবসাইট হ্যাক করে অফিসের সব জরুরি ইনফরমেশন হ্যাক করে নিয়েছে। ইকবাল তো টেনশনে পড়ে যায় যে কে করলো এমন। তখন সে রুদ্রকে বলল, রুদ্র, এসব কি হলো বলো তো? যেখানে অফিসের ওইসব সাইট সিকিউরিটি আমাদের হ্যাকাররা পাহারা দেয়, সেখানে তো হ্যাক হওয়ার কথা না। বাইরের তৈরি ফায়ারওয়াল ব্রেক করা তো সম্ভব, কারণ ফায়ারওয়াল তো ভাই নিজে হাতে তৈরি করেছেন। এটা ভাই ব্যতীত একমাত্র রকি পারে। তাও সে যদি ভাইয়ের কমান্ডো পায় তাহলে কে? ভাই, এখন তো ভাইকে এটা তো জানানো যাবে না। আর তাছাড়া রক্সিটাকে যে ভাইয়ের কমান্ডে চলে। রকি হলো ভাইয়ের তৈরি একটা স্যাটেলাইট, সেটা শুধু ভাই অপারেট করতে পারে, ভাই ব্যতীত কেউ পারে না। আর একদিন পর পর ভাই রকির সাথে যোগাযোগ করে, আর নয়তো রকি করে আর কোনোভাবে যদি যোগাযোগ করতে না পারে তাহলে সারা দুনিয়ার ওইসব সাইট থেকে শুরু করে সব কিছু ক্রস করে দেবে। আর সে সময় এসে গেছে, জলদি চল হাসপাতালে, ভাইকে এ বিষয়ে জানাতে হবে। এখন ওনার হাতে সব। আর ম্যানেজার সাহেব টেনশন করেন না, আর কিছু হবে না, আমরা দেখি নেব। আর এক কথা লিক না হয় যেন। জি স্যার। এ বলে তারা বেরিয়ে পড়ে হাসপাতালের দিকে। ইকবাল আর রুদ্র হাসপাতালে পৌঁছানোর পর দেখলো সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অনেকের চোখে আবার পানি। তারা তো ভয় পেয়ে গেল, খারাপ কিছু হয়ে গেল না তো। দ্রুত তারা এগিয়ে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? তোরা এমনভাবে বসে আছিস কেন? সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। তারপর শাকিল বলে, আসলে ডাক্তার বলেছে যে কিংয়ের অনেক রক্ত বের হয়েছে। যদি রাতের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে। না, ভাইয়ের কিছু হবে না, তোরা শুধু টেনশন করিস। তখন একজন নার্স দৌড়ে ডাক্তারকে ডাকতে যায়। তখন সবাই ভয় পেয়ে যায়। ডাক্তার এসে চেক করে যায় আর বাহিরে গিয়ে বলে, ভয়ের কিছু নেই, উনি এখন বিপদমুক্ত। তবে ওনাকে কোনো চাপ দিবেন না, এতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। কিছুক্ষণের ভিতরেই ওনার জ্ঞান ফিরবে। আপনারা চাইলে দেখা করতে পারেন, তবে একজন একজন করে যাবেন। ধন্যবাদ। আরে কি যে বলেন, এটা আমার কাজ। আসি তাহলে। কিছুক্ষণ পর প্রিন্সের জ্ঞান ফিরে। তখন সবাই একে একে দেখা করে আসে আর সবার শেষে যায় ইকবাল, রুদ্র, নাজিয়া আর শাকিল। ভাই, এখন আপনার কেমন লাগছে? এখন বেটার ফিল করছি। আরে আরে ডার্ক কুইন, তা কি মনে করে কোবরার কাছে? কেন, আসা যাবে না নাকি? না, সেটা বলি নাই। আপনি তো আবার আমাকে মারতে চান, তাই বললাম। যদি মারতে চাইতাম তাহলে বাঁচাতে যেতাম না। যদি মারতে চেতাম ভালোবাসতাম না। আর মারতে চাইলে এখানে আসতাম না। ভালো থাকবেন। বলে নাজিয়া চলে যায় আর শাকিল থেকে যায়। তখন ইকবাল বলে, ভাই, উনি সত্যি আপনাকে ভালোবাসেন। ওনাকে আপনার জন্য কাঁদতে দেখছি, ওনার চোখে আপনার জন্য ভালোবাসা দেখছি।
কিং আমাকে ক্ষমা করবেন। আমি আপনার ক্ষতি করার জন্য অনেক সুযোগ খুঁজেছি, কিন্তু আজ জানতে পারলাম আপনি অনেক ভালো একজন মানুষ। আর আমি রাশেদের বিষয়ে অনেক আগেই জানতে পেরেছিলাম, কিন্তু আপনাকে বলতে পারিনি ভয়ে। যদি আমাকে মেরে ফেলতেন, তবে যদি আগে বলতাম, তাহলে আজকে এমনটা হতো না কিং। দেখো শাকিল, মাপ চেতে হবে না। আর আমি একটু রাগী, তবে মানুষকে ভরসা করে নেই সহজে, তাই ঠকতে হয়। যাই হোক, এসব বাদ দাও। তখন ইকবালের কাছে কল আসে, ও রিসিভ করে আর ওর চেহারাতে ভয় দেখতে পায় সবাই। তখন প্রিন্স বলে, ইকবাল, কি হয়েছে? কোনো সমস্যা? আসলে হয়েছে কি ভাই, রকি আপনার সাথে যোগাযোগ করতে পারেনি বলে সব কিছু ক্রস করতে শুরু করেছে। হ্যাঁ ভাই, ওকে আপনি সামলাতে পারেন, তাই আপনাকে ঠিক করতে হবে। ল্যাপটপ নিয়ে আয় জলদি। শাকিল দৌড় দিয়ে একটা ল্যাপটপ এনে প্রিন্সকে দেয়, আর প্রিন্স কি সব কোড টাইপ করে তখন দেখতে পায় কাঙ্ক্ষিত জিনিস, মানে রক্সিকে তারা দেখতে পায় 50% ক্র্যাশ হয়ে গেছে। তখন প্রিন্স কমান্ড দেয়, রাক্সাই, আই এম রকস্টার ডেভিল, ইওর বস। Boss, how are you? আই এম ফাইন, ইউ? Now I am very, very fine. রক্সি, তুমি এসব কি করছো? তোমাকে না নিষেধ করেছিলাম আমার আদেশ ছাড়া কিছু করবে না? বস, আমি আপনার সাথে অনেক যোগাযোগ করতে যাই, কিন্তু পারি না। পরে জানতে পারি আপনার উপর হামলা হয়েছে, তাই আমি রাগে সব ধ্বংস করতে শুরু করি। সরি বস। তুমি যা করেছো তা ঠিক করো, আর আমি এখন ঠিক আছি। আর তোমাকে কিছু কাজ দেব, সেগুলো তুমি তোমার আশেপাশে যতগুলো স্যাটেলাইট আছে সব হ্যাক করে আমাকে জানাবা। আমি তোমাকে কিছু লিংক দিচ্ছি, সেই সবের। ওকে বস, আপনার যা হুকুম। খোদা হাফেজ বস। খোদা হাফেজ রক্সি। সবাই তো অবাক, একটা স্যাটেলাইট কিভাবে কথা বলতে পারে। তখন শাকিল বলে, কিং, এটা কি ছিল? হুবহু মানুষের মতো কথা বলে। শাকিল, তুমি কিং না বলে ভাই বলবে, খুশি হব তাহলে। আর ও হলো রক্সি, আমার তৈরি করা। ওকে আমি যা কমান্ড দেই সেটাই করে। যদি আমি ব্যতীত অন্য কেউ ওকে কমান্ড দেয়, তাহলে ও নিজেকে হাইড করে ডিজেবল হয়ে যাবে, আবার আমার কমান্ডে ভিজেবল হবে। আর তাই আমার সাথে যোগাযোগ করতে পারেনি বলে সব ধ্বংস করছিল। ঠিক আছে ভাই, বুঝতে পারলাম। আপনারা হয়তো ভাবছেন স্যাটেলাইট কিভাবে কথা বলতে পারে। আরে এটা তো প্রিন্সের তৈরি, কথা তো বলবে, আর ওকে এভাবেই তৈরি করা হয়েছে যাতে ওকে নিজের মন মতো অপারেট করতে পারে। আর ও চাইলে রক্সিকে দিয়ে কয়েকটা দেশকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তখন একজন বডিগার্ড দৌড়িয়ে এসে বলে, স্যার, রাশেদ পালিয়েছে, আমাদের 20 জন গার্ডকে মেরেও পালিয়ে গেছে। বোকা ছেলে, কেন যে বোঝে না। সারা বাংলাদেশ খোঁজ নাও, কোথায় আছে ও, আর যাবেই বা কোথায়, খোঁজ নাও। ওকে না মারলে মনের আগুন নিভবে না। ঠিক আছে স্যার। তারপর ওরা তিনজন গল্প করতে লাগলো। একসময় ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল আর বলল, ওনার ঘুমের দরকার আছে, তাই এখন ওনাকে ঘুমাতে দিন। আর আমাদের হসপিটালে অনেক রুগী আসছে, যদি একটু দেখতেন। না সরি, আমি ভাইয়ের সিকিউরিটি নিয়ে কোনো হেরফের করতে পারবো না। রোগী অন্য হাসপাতাল নিয়ে বলেন, আর ওদের গাড়ির ব্যবস্থা আমরা করে দেব। আর তাছাড়া আপনার হাসপাতালে মোটা অঙ্কের টাকা চলে আসবে, তাই আশা করি বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। বলে তিনি চলে গেলেন। আর এদিকে রাসেল চৌধুরী মেয়েকে বাসা থেকে বের করে দিয়ে তো একদম পাগল হয়ে গেছে। বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তারপরও তিনি তখন কার কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে দিলেন। রাশেদ যখন ওর বাসায় যায় তখন দেখে ওর বাসার তালা খোলা। তখন ভাবে, কে আসলো এখন, আমি তো তালা দিয়ে গেছিলাম। তখন ও গেট খুলে বাসার ভিতরে যায় আর দেখে টেবিলে অনেক রকমের খাবার আর রান্নাঘর থেকে গানের আওয়াজ আসছে। তখন ওদিকে এগিয়ে গেল আর দেখলো ঋতু রান্না করছে আর গান গাইছে। তখন ঋতুকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, জান, তুমি কখন আসলে? আবার এসে রান্না করলে? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তো এসেছি অনেকক্ষণ হলো, আর কি যে বলো না, আমি তো আগের মতোই আছি। রাশেদ ঋতুর পেটের ওপর হাত দিচ্ছে। তখন ঋতু বলে, জান, আমার এসব ভালো লাগে না। যা করবা রাতে, এখন না। আর আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি, আমি এখন থেকে এখানেই থাকবো। সমস্যা নেই জান,
তুমি যা বলবে তাই হবে। ইকবাল, রুদ্র আর শাকিল রাতে আসে প্রিন্সের সাথে দেখা করার জন্য। তখন ইকবাল বলে, ভাই, রাশেদের খোঁজ পাওয়া যায়নি। আর কেউ জানলেও বলছে না। অনেক টর্চার করলাম, তাও মুখ খুলতে রাজি না। ভাই, আমি জানি কার থেকে ওর খোঁজ পাবেন। কার থেকে শাকিল? ভাই, বিজনেসম্যান রায়হান। এই রায়হানের সাথে রাশেদকে অনেকবার দেখেছি। এমনকি ওরা যখন দেখা করতো তখন কোনো সিকিউরিটি বা বডিগার্ড সাথে থাকতো না। বাহ শাকিল, তুমি তো আমার কাজের কাজ করে দিলা। তোমার জন্য একটা অফার আছে, করবে? কি অফার ভাই? যখন তারা কথা বলছিল তখন নাজিয়া আসলো আর বলল, টিকাকে কিসের অফার দিচ্ছে? আসলে কুইন, প্রিন্স ভাই আমাকে কিসের যেন অফার দিচ্ছে। তা কি সে অফার? আমিও তো একটু শুনি। তোমাকে রাশেদের জায়গাতে বসতে হবে। আমার সিকিউরিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার হতে হবে। রাশেদ যে স্যালারি পেত তার 4 গুণ দেব। শুধু সৎভাবে আমার সাথে থাকবা। আর তোমার পরিবার আমি চালাবো। বলো রাজি? আর ডার্ক কুইন, আপনি শাকিলের বিনিময়ে যা চান তাই পাবেন, বলেন। না, আমার কিছু চাই না। আর আমি এমনিতেই শাকিলকে তোমার সাথে থাকতে বলতাম। আর শাকিল রাজি হয়ে যাও। আমিও চাই ওর সাথে ভরসা করার মতো কেউ থাকুক। আর তোমাকে আমি ছোট থেকেই চিনি, তাই ভরসা পাই তোমার ওপর। কিন্তু কুইন, আমি যদি চলে আসি তাহলে গ্রুপকে কে দেখাশোনা করবে? ওটা নিয়ে ভাবতে হবে না। তখন প্রিন্স বলে, একটা উপায় আছে, ওনাকে বিয়ে দিয়ে দিলে ওনার বর সব দেখাশোনা করবে। এ কথা শুনে নাজিয়া রেগে যায় আর প্রিন্সের গাল চেপে ধরে আর বলে, আমাকে জ্বালাতন করতে খুব ভালো লাগে তোর, তাই না? কি মনে করিস নিজেকে? খুব মহান মনে করিস? সবাই বোকা, তুই একাই চালাক। আমার পেছনে যে 50 জন এজেন্ট লাগিয়েছিস, সেটা কোনো মতে যাতে আমার কোনো ক্ষতি না হয়। ভালোবাসিস যখন এত ঢং করিস কেন? সবাই তো অবাক, চুপ চুপ করে এত দূর আর আমরা জানি না। নাজিয়া গাল ছেড়ে দেয় আর জড়িয়ে ধরে আর বলে, জানো, জীবনে প্রথম কাউকে এত ভালোবাসি। আর তুমি আমাকে সবসময় খোঁচা দাও। আমাকে ভালো যদি নাই বাসতে তাহলে এত গার্ড কেন পেছনে লাগাও? বলো, উত্তর দাও। বলে কাঁদতে লাগলো। তখন প্রিন্স বুঝতে পারলো না, পাগলি আমাকে অনেক ভালোবাসে। তখনও নাজিয়ার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, আরে পাগলি, চুপ করো। এখন কেঁদে কেঁদে কি আমাকে ডুবিয়ে মারার ইচ্ছা আছে নাকি? বলে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তখন ইকবাল বলতে লাগলো, ভাই, আমরা কিন্তু আছি। দেখ ভাই, শেষমেশ আমরা আমাদের কুইনকে পেলাম। যে আপনার মতো মাফিয়া, কি বলিস তোরা? হ্যাঁ, তা আর বলতে। ভাই, আপনারা গল্প করেন, আমরা খাবার নিয়ে আসি। আমাদের কুইন সারাদিন কিছু খায়নি। এটা শুনে প্রিন্স রেগে গেল আর বলল, কি হলো, তুই খাসনি কেন? আমার জন্যই তো। আমি মরে যাই তাহলেই সব ঠিক। বলে ফলকাটা ছুরি চেপে ধরে হাতে। আর তখন সবাই আসতে চাইলে আসতে নিষেধ করে। তখন নাজিয়া বলে, দয়া করে তুমি পাগলামি বন্ধ করো। আমি খাবো খাবো ইকবাল ভাই, আপনি খাবার নিয়ে আসেন। ওরা হাসতে হাসতে বের হয়ে যায় আর ভাবতে থাকে এদের ভালোবাসা অতুলনীয়। 7 দিন পর আজকে প্রিন্স সুস্থ, তাই ডাক্তার ওকে রিলিজ দিয়ে দিছে। হাসপাতালের সব কাজ শেষ। ওর বাসায় যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে। আজ প্রিন্সের সিকিউরিটি অনেক টাইট। এখন প্রিন্সের সাথে সবসময় 500+ বডিগার্ড থাকবে। এক সময় তারা বাড়িতে চলে গেল। ওখানে গিয়ে ইকবালকে বলল, ইকবাল, তুই তো কাজ বাদ দিয়ে আমার সাথে আছিস। তুই এখানে থাকলে কাজ দেখবে কে? সমস্যা নাই ভাই, ছোট্ট কাজ। দেখছেন, আমি আপনার সাথেই থাকবো। সে না হয় থাকবি, রুদ্র কই? ওকে তো দেখছি না। জানি না ভাই, বলবো কি, যেন কাজ আছে। নাজিয়া ওকে ডেকেছে। না জানি এই মেয়ে আবার কি করবে। ইকবাল কিছু বলে না। তখন শাকিল আসে আর বলে, ভাই, আজকে রাতে মিটিং আছে। কো লিডাররা আপনার সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে চায়। তার দরকার নাই, ওদের বলে দাও ভাই, পরে দেখা করব। আরে সমস্যা নাই, কয়েকদিন শুয়ে থেকে থেকে শরীর ব্যথা হয়ে গেছে। এখন কাজ করার সময়। আর তাছাড়া রাশেদের কোনো খবর পেলি? নাই ভাই, শালা মনে হয় মাটির নিচে ঢুকে গেছে। সমস্যা নাই, ওকে খুঁজে বের করব। কয়েকদিন মজা করুক মরার আগে। তখন বডিগার্ড জানায় রাসেল চৌধুরী দেখা করতে চায়। প্রিন্স পাঠিয়ে দিতে বলে। আসলে রাসেল চৌধুরীর এখানে আসার কারণ উনি মেয়ের জন্য টেনশন করছেন। তার মেয়ে এখন নাকি ভার্সিটিতে যায় না, তাহলে গেল কোথায়? এজন্য প্রিন্সের সাথে কথা বলতে এসেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে চলে আসলেন, আর কিছুদিন থাকতেন।
আমিও ভালো আছি, অনেকদিন থাকলাম। তাছাড়া হাসপাতালে থাকা যায় না। প্রিন্স দেখলো রাসেল চৌধুরীর মন খারাপ, আর সেটা কেন সে জানে, তাই বলল। মেয়ের জন্য টেনশনে শরীরের কি অবস্থা করেছেন? টেনশন কি স্যার এমনি হয়? আমার একটাই মেয়ে, তারপরে সে সমাজের বিষয়ে অবুঝ। এক মিথ্যা ভালোবাসার জালে পড়ে আজ ও এমন করছে। তাছাড়া আপনি তো সব জানেন, আপনার থেকে লুকানোর কিছু নাই। আর যার সাথে আছে সে ভালো না, এটাও বুঝতে পারছে না। আপনার মেয়ে কই আছে জানেন? ও এখন রাশেদের সাথে রাশেদের বাসায় আছে। ইকবাল শাকিল তো অবাক যে ওরা জানতে পারলো না আর প্রিন্স জেনে গেল। আসলে ওরা তো ভুলেই গেছে প্রিন্সকে, আর কি করতে পারে। স্যার আমি এখনই ওকে নিয়ে আসছি, দরকার পড়লে রাশেদকে মেরে ফেলবো। যখন তিনি উঠে চলে যাবেন তখন প্রিন্স বলে, বসেন আর আমার কথা শুনেন। আপনার এখন যার সাথে খুব জলদি, সে বুঝতে পারবে, তাই এত তাড়াহুড়া করার দরকার হয় না। তাছাড়া রাশেদকে মরতে হবে, সাথে আপনার মেয়েকেও। শুধু সময়ের অপেক্ষা। এখন আপনি আসতে পারেন। রাসেল চৌধুরী ভেবে পায় না কি বলবে, কারণ ওর কথাই শেষ কথা, তাই বলেও কিছু হবে না। তাই উনি চলে যান, আর যাওয়ার সময় রাগী চোখে তাকিয়ে যায়। এটা দেখে প্রিন্স হাসে আর ইকবাল বলে, ভাই এ লোকের মতিগতি আমরা ভালো লাগছে না, কিছু একটা করতে হবে, হুকুম করেন। ভাই, আমি যতটুকু জানি উনি ভালোর পাশাপাশি কালেও কাজেও নিজের জায়গা করে নিয়েছেন। তবে বাইরে সবার কাছে নিজের ভালো দিকটাই দেখান, আর রাতের আঁধারে খারাপ কাজে লেগে পড়েন। আমি সব জানি শাকিল, এমনি এমনি তো আর কিং উপাধি পাইনি। তবে বলতে হবে উনি ওনার খারাপ রূপটা লুকিয়ে রেখেছেন। তবে উনি ভুলে গেছেন আমার সাথে কাজ করতে হলে সৎ পথে কাজ করতে হবে, তা না হলে নিজের জীবন দিয়ে পুষিয়ে দিতে হবে। ইকবাল শাকিল অবাকের উপর অবাক হচ্ছে। আজকে তারা বুঝতে পারছে না কিভাবে এত খোঁজ খবর রাখতে পারে, যেহেতু কেউ দেখা করতে আসেনি। তারপরও তখন রুদ্র দৌড়াতে দৌড়াতে আসলো আর বলতে লাগলো, ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আর তোর এমন অবস্থা কেন? ভাই আমি নাজিয়া আপুর সাথে দেখা করতে ওনার বাসায় গেলাম, গিয়ে দেখি বাসার সব কিছু ভাঙা, আর ওনার ঘরের মেঝে আর বিছনাতে রক্ত পড়ে আছে। আমি সব জায়গাতে ওনাকে খুঁজলাম কিন্তু পেলাম না। হঠাৎ করে কারা যেন বাড়িতে গুলি করা শুরু করে, কোনো মতে ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি। প্রিন্স তো এসব শুনে দাঁড়িয়ে যায় আর ওদের বলে, সারা বাংলাদেশে আমার যত লোক আছে সবাইকে অ্যাক্টিভ কর, কোনো জায়গা যেন বাদ না পড়ে। যাকে সন্দেহ হবে জিজ্ঞাসা করবি, আর না বললে মেরে দিবি। আমার কোবরা টিমকে টহল দিতে বল, সকল বাড়ি গাড়ি খুঁজে দেখতে বল। পুরো বাংলাদেশ যেন আমার কন্ট্রোলে থাকে। ঠিক আছে ভাই, হয়ে যাবে। বলে তারা বেরিয়ে পড়ে। আর প্রিন্স সোফায় বসে ভাবে, কার এত বড় কলিজা যে আমার কলিজাতে হাত দেয়। ও মনে মনে ভাবে, কলিজা তোমার কিছু হবে না, আমি আছি তো। যে তোমার শরীরে হাত দিয়েছে ওর হাত আমি টুকরো টুকরো করে কাটবো। এদিকে রাশেদের কাছে কল আসে। কল রিসিভ করে যেটা শুনে ওটা শুনে তো খুব খুশি। তারপর ও ঋতুকে বলে, জান, আমার খুব জরুরি একটা কাজ পড়েছে, আমি যাবো আর আসবো, তুমি টেনশন করো না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, কেমন? কই যাবে তুমি? আমি আসলাম, কই আমার সাথে থাকবে না তো? শুধু কাজ আর কাজ। ঠিক আছে যাও। আচ্ছা। বলে ঋতুর কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়ে। আর ঋতু ভাবে, আমি কত ভাগ্যবতী, ওর মতো একজনকে ভালোবেসেছি। আর বাবা কিনা ওকেই খারাপ বলছিল। এদিকে প্রিন্সের কাছে ফোন আসে। ফোনটা করেছে প্রিন্সের একজন এজেন্ট, যাকে ও কিছু কাজ দিয়েছিল। কিং, একটা খবর আছে। কি খবর? কিং কুইন হয়তো আর। এই মুখের কথা মুখে রেখে দে, নয়তো তোকে জিন্দা কবর দিয়ে দেব। ওর কিছু হতে পারে না, আমি হতে দেব না। আরো লোক আন, আমার যত লোক আছে সবাইকে আসতে বল। ওকে রাতের ভিতর আমার চাই, বুঝতে পারলি? জি কিং। বলে প্রিন্স কল কেটে দেয় আর কল দেয় একজনকে আর বলে, ওদের বের কর আর সারা দেশে ছেড়ে দে রাস্তায়। বাকিটা ওরা করে নেবে, জলদি কর। ঠিক আছে বস, আমি ছেড়ে দিচ্ছি। বুঝতে পারলেন না তো, আসলে প্রিন্স ওর আরেক এজেন্টকে কল দিয়েছিল, কারণ ওর দলে 2000+ হায়না আছে। ফুল ট্রেনিং দেওয়া হয়েছে ওদের। 1 বছর কোনো মাংস দেওয়া হয়নি, যাতে ওরা আরও হিংস্র হয়ে থাকে।
আর যখনই এদের ছেড়েছে তখনই অনেক মাফিয়া ভয়ে আর সহজে বের হয় না, কারণ তারা জানে বের হওয়া মানে হায়নার সামনে বেঘরে জান হারানো। এমন অনেক কিছু আছে যা সবার অজানা। কোনো এক অন্ধকার রুমে চেয়ারে বেঁধে রাখা হয়েছে নাজিয়াকে। তার সামনে দাঁড়িয়ে আছে কালো কোট পরে একজন লোক আর বলছে, ব্যাপার কি জানো? তোমার লাভার কই? তোমাকে তুলে নিয়ে আসলাম আর সে জানতেই পারলো না। তুই যেই হোস না কেন, কিং ঠিকই মারবে। তুই কি মনে করেছিস ও জানে না? আরে ও ঠিকই জানে, শুধু সুযোগের অপেক্ষায় আছে। ওকে এই জন্য হায়না বলা হয়, সে সুযোগ বুঝে আক্রমণ করে। তোরও সময় শেষ। আমি জানি কিং আমার কিচ্ছু হতে দিবে না, আমাকে ঠিক এইখান থেকে বের করে নিয়ে যাবে। না জানো, তুমি এখন কই আছো সেটা কেউ জানে না, তাই চুপ থাকো। ওকে মেরে তোমাকে বিয়ে করব। এই ধারণা বাদ দিয়ে কিং বেঁচে থাকতে কোনো দিনও হবে না। আর ওকে মারবি ডেভিলকে কিভাবে মেরেছিল মনে নাই? তোকে ওর থেকেও বাজেভাবে মারবে। তখন একটা ছেলে সেখানে ভয়ে ভয়ে এসে বলে, ভাই, কিং সারা বাংলাদেশে নিজের লোক ছড়িয়ে দিয়েছে। আকাশ, পানি, মাটি সব জায়গাতে এখন ওর লোক। ওর লোক তো ঠিক ছিল, কিন্তু এখন ওর সাথে ওর কোবরা আর্মিও আছে, যারা এক একটা হিংস্র জানোয়ার। সেটাও ঠিক ছিল। এখন ও 2000+ পোষা হায়না রাস্তায় ছেড়ে দিয়েছে। আমাদের লোককে যেখানে পাচ্ছে ছিঁড়ে ফেলছে। সাধারণ মানুষ তো ঘর থেকে ভয়ে বের হচ্ছে না। লোকটা ছেলেটার কথা শুনে ভয় পেয়ে যায়। আর তখন নাজিয়া হাসতে হাসতে বলে, আমার কিং আসছে, তোর সময় শেষ। এবার দেখা তোর কত দম। এদিকে প্রিন্স পাগলের মতো করছে, মনে হয় তার কাছ থেকে কিছু হারিয়ে যাচ্ছে। হয়তো এটাই ভালোবাসা, তবে হয়তো তার ভালোবাসা পূর্ণতা পাবে না। দেখা যাক কি হয়। ইকবাল, কোনো খবর পেলি? না ভাই, কোনো খবর নাই। আমরা খোঁজ করছি, আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে টেনশন ফ্রি হব বল? যদি জানতাম কার কাজ, তাহলে না কিছু করা যেত। ইকবাল বুঝতে পারে মনের অবস্থা, তাই আর কিছু বলে না। আর প্রিন্স রুমের ভিতর পায়চারি করছে। এক সময় রুদ্র আসে আর বলে, ভাই, আমরা খোঁজ পেয়েছি আপু কোথায় আছে আর তাকে কে তুলে নিয়ে গেছে। শুধু আদেশ করেন, একবার বাকিটা আমরা দেখছি। না, আমার কাজের জন্য তোদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। আমি একাই যাব, তোদের কাউকে যেতে হবে না। ভাই, আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে আমরা একা ছাড়তে পারবো না। প্রিন্স ওদের জেদের কাছে হেরে যায়, পরে ওদের নিয়ে যেতে রাজি হয়। কে তুলে নিয়ে গেছে ওকে? কোথায় নিয়ে গেছে জানিস? ওনাকে উত্তর দিকে ওদের পুরনো বাড়ি আছে, ওখান থেকে উৎস আর ওনাকে তুলে নিয়ে গেছে। ও মনে করে আপনার জন্য ও ইতুকে পায়নি, আর তাই ও আপু মেরে বদলা নিতে চায়। তাই না? চল তাহলে দেখি ও কি কি করতে পারে। বেরিয়ে পড়ে ওরা। রাস্তা কাঁপিয়ে চলছে ওরা। এক সময় ওরা পৌঁছে যায়, দেখে চারদিকে সিকিউরিটি। তারপর প্রিন্স ওদের বুঝিয়ে দেয়, শোন তোরা, এখানে অনেক লোক, আমাদের 3 ভাগে ভাগ হয়ে যেতে হবে। 3 দলই একই সাথে হামলা করব, যাতে সুযোগ না পায়, ঠিক আছে? জি ভাই। তারপর তারা সব কিছু বুঝে নিয়ে ঝাঁপিয়ে পড়ে, একে একে সবাইকে শেষ করে ফেলে। তারপর এগিয়ে যায় রুমের ভিতরে। সেখানে গিয়ে দেখতে পায় নাজিয়া চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। ওর কাছে গিয়ে দড়ি খুলতে লাগলো। তখন কেউ একজন বলতে লাগলো, কিং, তোমাকে যতটা চালাক ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি বোকা। না হলে কেউ কি মরার জন্য এখানে আসে? উৎসরায়, আমি জানি এটা তোর কাজ, কিন্তু তোর একার পক্ষে এত কিছু সম্ভব না। হয়তো তোর পিছে কেউ আছে। কি নাম তার? এই একটা জায়গাতে তোর তুলনা হয় না। তুই তো সবই বুঝে গেলি। শুধু এইটুকু বলবো, তুই আবার নিজের কাছের মানুষের হাতেই শেষ হবি। প্রিন্স ভাবতে থাকে, কে সেই মানুষ যে আমাকে মারতে চায়, কে সে কাছের মানুষ যে আমাকে মারতে চায়। এসব ভাবছিল, তখন মনে হলো ওর পিছে কিছু ঢুকে গেল। তখন ও দেখলো ইকবাল মুস্কি হাসি দিয়ে রক্তে মাখা চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। তখন প্রিন্স বলে, কেন এমনটা করলি ইকবাল? কেন? তোর সাথে আমার কিসের শত্রুতা? তোকে তো আমি সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছিলাম। আসলে কথাটা ঠিক যে যার রক্তে বেইমানি আছে সে কিভাবে ভালো হবে। পাওয়ার কি সব সময় কি জোরলে? তার পাশাপাশি আরো কিছু জোরেলে।
তখন নাজিয়া প্রিন্সের পিঠে চাকু ঢুকিয়ে দেয় আর বলে, সরি জান, আমি এটা না করে থাকতে পারলাম না, কারণ তুমি বেঁচে থাকলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তাই তোমাকে মরতেই হবে। প্রিন্স দেখলো ওর বেশিরভাগ লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছে। রুদ্র আর শাকিলকে ধরে রেখেছে। প্রিন্সের পিঠ থেকে যখন চাকুটা টেনে বের করে নেয় তখন ও হাঁটু গেড়ে বসে পড়ে। তখন শাকিল বলে, নাজিয়া, তোকে ভালো মনে করতাম, তোর সাথে সারা জীবন সৎভাবে কাজ করলাম, আর তুই কিনা এমনটা করলি। আরে ওর সাথে আমার পরিচয় কয়েকদিনের, তার ভেতরেই ও আমাকে নিজের ভাই মনে করেছে। কখনো আমাকে তুই করে বলেনি, যা লাগবে তার থেকে বেশি কিছু দিয়েছে। আর ইকবাল, তোকে তো বলার মতো কিছুই নেই। ওর সাথে থেকে ওরই নুন খেয়ে বেইমানি করিস। আরে জীবনে একবার হলেও তো নুনের দাম দিবি। সময় আসবে একদিন, সেদিন দেখবো কে কার কি করতে পারে। আরে শাকিল, কাকে কি বলছিস? ওরা মানুষ না, জানোয়ার। মানুষ হলে এই কাজটা করতে পারতো না। আর ম্যাডাম, আপনি বা আপনার তো তুলনায় হয় না। কি অভিনয়টাই না করলেন, অসাধারণ। তবে তুই ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমার ভাইকে বুঝিয়েছিলাম তোকে আপন করার জন্য, আর তুই। সমস্যা নাই, তোরা যা করার করলি, কিন্তু নাজিয়া, তোমাকে তো আমি সত্যি আপন করে নিয়েছিলাম। তোমার কোনো অভাব রাখতে চাইনি। আর তুমি আর ইকবাল, তুই তো সীমা পার করে ফেললি। এর সুদ আসল একদিন উঠিয়ে নেব, টেনশন করিস না। তখন নাজিয়া উঠে গিয়ে ইকবালের ঘাড়ে হাত রাখলো আর বলল, জান খুব বেশি বোঝে, কিছু একটা করো। জানতা তো কবরি, আর এই কাজটা তোমার হাত দিয়ে করো। ইকবাল ওর গানটা ওর হাতে দিল আর বলল, নাও করে দাও। ভালো থেকো, আর ফিরে এসো না, আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে মেরে ফেলে তোমরা মনে করো না জিতে গেছো। আমি একদিন ফিরে আসব, আর সেদিন কেউ কথা বলার সুযোগটাও পাবে না। সবার শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে হিসাব পুষিয়ে নেব, তৈরি থাকিস। বলার সাথে সাথে নাজিয়া 5টা গুলি করে প্রিন্সের বুকে, আর প্রিন্স লুটিয়ে পড়ে মাটিতে। শাকিল রুদ্রকে গুলি করে। তারপর ইকবাল ওর লোকদের বলে, এদের লাশগুলো পচা নর্দমায় ফেলে দিয়ে আয়। ওর লোকেরা লাশ নিয়ে চলে গেল। আর নাজিয়া বলল, জান, আমাদের পথের কাটা শেষ, আজ থেকে আমাদের রাজত্ব হবে। হ্যাঁ সোনা। হয়তোবা প্রিন্স আর ফিরবে না, তবে সব শেষ হয় নতুন কিছু শুরু হওয়ার জন্য। এখন দেখার বিষয় প্রিন্স কি নিজের কথা রাখতে পারবে, এটা এখন শুধু সময়ের অপেক্ষা। দেখতে দেখতে কেটে যায় 1 বছর। এর ভিতরে প্রিন্সের বিজনেস থেকে শুরু করে মাফিয়া গ্রুপ সব কিছু শেষ। ওর গ্রুপের সবাই টাকার কাছে কেনা গোলাম হয়ে গেছে। আর যারা সব সময় প্রিন্সের সাথে ছিল তারা আড়ালে চলে গেছে। তবে তারা সব সময় দোয়া করে প্রিন্স যেন আবার ফিরে আসে। সবাই জানে যে ও আসবে না, তারপরও সবার মনের চাওয়া যদি আল্লাহ কবুল করে। সেদিন যখন ওদেরকে ফেলে আসা হয় তখন প্রিন্সকে ফেলতে এক দম্পতি দেখে ফেলে। তারা প্যারিস থেকে এসেছিল ঘুরতে, যদিও তারা বাংলাদেশি। তারপর তারা ওকে নিয়ে যায় হাসপাতালে। ওখানে জানানো হয় যে গুলি হার্টে লেগেছে। ওরা শুধু প্রাথমিক চিকিৎসা করে দিতে পারবে, বাকিটা বাহিরে নিয়ে যেতে হবে। ওরা সেটাতে রাজি হয়। তারপর ওরা নিয়ে চলে যায় প্যারিস। ওখানে অনেক চিকিৎসার পর ওকে সুস্থ করা যায়, কিন্তু প্রিন্স কোমাতে চলে যায়। ডাক্তার বলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কোমায় চলে যায়। 6 মাস পর আজ হঠাৎ করে প্রিন্সের জ্ঞান ফিরে। তখন ওরা এসে দেখে যে প্রিন্সের চোখ খুলে চারিপাশে দেখছে। তখন তারা বলল, আজ 6 মাস পর তোমার জ্ঞান ফিরল। যাক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তোমার নাম কি? বাসা কোথায়? আরে থামো, ওকে আগে একটু দম নিতে দাও, তারপর না হয় বলো। প্রিন্স তখন বলে, আমি এখন কোথায় আছি, আর আপনারাই বা কে? তুমি এখন প্যারিসে আছো, আর আমার নাম ইমন, আর ও আমার বউ ইশিকা। আজ থেকে 3 বছর আগে আমরা বাংলাদেশে ঘুরতে গেছিলাম। তখন নর্দমার ভিতরে তোমাকে, তারপর হাসপাতালে নিয়ে গেলে ওরা বলে তোমার হার্টে গুলি লেগেছে। ওরা প্রাথমিক চিকিৎসা করে তারপর তোমাকে এখানে নিয়ে আসি, আর আজ তোমার জ্ঞান ফিরল। ও, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। আমি কে, কোথা থেকে আসলাম? মনে করার চেষ্টা করো, ধীরে ধীরে মনে পড়বে। আমার তো কিছুই মনে পড়ছে না। তাহলে কিভাবে? একটু চেষ্টা করো, দেখো মনে পড়বে।
তখন প্রিন্স অতীতের কথা মনে করতে লাগলো। এক সময় মাথা চেপে ধরলো আর বলল, আমার শুধু মনে হলো কেউ প্রিন্স বলে ডাকলো। হয়তো তোমার নাম প্রিন্স, যাই হোক, আর মাথায় চাপ দিতে হবে না। আমরা তোমাকে প্রিন্স বলেই ডাকবো, আর তুমি আপু আর ভাইয়া বলে ডাকবে, কেমন? ঠিক আছে আপু। এখন তাহলে তুমি ঘুমাও, আমরা পরে আসবো। ওরা চলে যায় আর নিজেরা বলতে থাকে। আচ্ছা, ওকে তো নিয়ে আসলাম, এখন সামনে কি করবা ভাবলা? যাক, আমার একটা ভাই হলো। দেখা যাক কি হয়। এখন ওকে বেশি চাপ দেওয়া যাবে না, চাপ দিলে ওর সমস্যা বাড়বে। তবে যাই বলো না কেন, ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, একদম। তারা খুশি যে তাদের একটা ভাই হলো। আর এদিকে ইকবাল, নাজিয়া, রাশেদ আর ঋতু একদিন দেখা করে। এখন তারা কোটিপতি, তাদের কোনো কিছুর কম নাই। রাসেল, আমরা তো অনেক মেরে দিলাম, এখন তো আমাদের আর ধরার কেউ নাই। তা ঠিক, কিন্তু আমার ওর উপর কোনো ভরসা নেই। ও মৃত্যুকেও ফাঁকি দিতে পারে। যেখানে মৃত্যু ওকে ভয় পায়, তাহলে আমরা কিভাবে ভেবে নিব ও মারা গেছে? ও যদি বেঁচে ফিরে আমাদের মৃত্যু দশা কি হবে আমি নিজেও জানি না। কিছু হবে না, আমি ওর হার্টে গুলি করেছি, বাসার সুযোগই নেই বলতে চলে। নাজিয়া তো ঠিক বলছে, তাহলে এত টেনশন করার কি আছে? তোমরা ওর বিষয়ে জানো না তাই বলছো। ওকে ওর লাইফে এমন কেউ নাই যে হারাবে। ওর সামনে ভালো ভালো ফাইটার হার মানতে বাধ্য হয়েছে। সবাই তো এভাবে ভেবে দেখেনি। তবে কি ওদের জীবনে কাল হয়ে কেউ আসবে, নাকি এটা ওদের মনের ভুল? আচ্ছা, আমরা ওর কথা কেন ভাবছি যখন ও তো নাই? তারপরও আমি ঋতুর সাথে একমত, যদি ও কোনোদিন ফিরেও আসে তবে আমরা লড়াই করব, তাও হারবো না। ঠিক আছে, তাই হবে, চলো আমরা ওইদিকে ঘুরে আসি। ওরা একটা পার্কে দেখা করতে এসেছে। এদিকে রাসেল চৌধুরী তো কোনো রকম নিজের ব্যবসা ধরে রেখেছে, কারণ প্রিন্স হঠাৎ করে চলে যাওয়ার কারণে শেয়ার বাজারে অনেক টাকা লস হয়ে যায়। এখন কেউ আর বিজনেস করতে চায় না। এখন মাফিয়ার সমস্যা অনেক বেশি। কারো ব্যবসা হোক বা না হোক, তাকে 50% ডোনেশন করতে হয়, আর না করলে তাকে মেরে ফেলা হয়। রাসেল চৌধুরী তার ম্যানেজারকে বলল, বুঝলেন স্যার, ছিল তখন এসব মাফিয়া বা এমন সমস্যা হয়নি। উনি যাওয়ার পর থেকে আমাদের জীবনের জন্য কাল নেমে এসেছে। সবার উপর চলছে এমন নির্দয় জুলুম। উনি থাকতে সবাই কত ভালোভাবে থেকেছি, আর আজ উনি নাই বলে এমন আমি শুনেছি উনি নাকি মারা গেছে। কি বলছেন এসব? ওনাকে কে মারবে? আর ওনাকে মারা কি সম্ভব? স্যার, পরের থেকে আপন মানুষের আঘাত বেশি ভয়ানক। আমি এও শুনেছি এখন ওনার বিজনেস ওনার লোক ইকবাল আর নাজিয়া ইসলাম দেখেছে। আমি উকিলের কাছে শুনেছি ওরা নাকি সব কিছু নিজেদের নামে করে নিয়েছে। এটা তো আমার কানেও এসেছে। এখন কি করব? আমাদের তো ব্যবসা করাই মুশকিল হয়ে গেছে। যে কেউ এসে শুধু চাঁদা আর চাঁদা, যেখানে সে হিসাবে আমাদের লাভ হয় না। টাকা দেব কই থেকে? স্যার, সামনে আমাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করছে। একমাত্র আল্লাহ ভালোই জানেন সামনে কি হবে। আল্লাহ, কাউকে তো পাঠাও আমাদের রক্ষা করতে। তোমার দরবারে 2 হাত উঁচু করে ভিক্ষা চাইছি, একটু দয়া করো। কেউ জানে না কার সাথে কখন কি হয়। এখন তো রাস্তাঘাটে কেউ বের হতেই চায় না, সব জায়গাতে মারামারি, কাটাকাটি। সবার এমন জীবন যেন বিষাক্ত হয়ে গেছে। সবাই আশাতে আছে যে যদি কেউ এসে তাদের বাঁচিয়ে নিয়ে যায়, তবে এটা কি আদৌ হবে, এটা কারো জানা নাই। প্রিন্স ঘুম থেকে উঠে নিচে যায়, দেখে ইমন আর ইশিকা বসে থেকে টিভি দেখছে আর গল্প করছে। তখন ওকে দেখে ইশিকা বলে, তোমার কি কিছু লাগবে ভাইয়া? আমাকে বলতে, আমি রুমে দিয়ে আসতাম। আসলে আপু, আমি তো অনেক দিন হলো এখানে আছি, তাই বলছিলাম কি আমি এবার যাই। কতদিন আর আপনাদের টাকাতে খাবো? তার চেয়ে বরং আমি কিছু একটা খুঁজি, আর আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওর কথা শুনে ইশিকা অনেক আঘাত পায়। ওর মনে হয় কেউ ওর বুকে সুই দিয়ে ফুটা করে দিচ্ছে। তারপর বলে, তোমাকে ভাইয়া বলি কেন জানো? তোমার মতো আমার একটা বড় ভাই ছিল, আমাকে খুব ভালোবাসতো। বাবা মা মারা যাওয়ার পর ওই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু আমাদের এই ভালোবাসাই চোখে পড়ে যায় মাফিয়ার লোকেরা নির্মমভাবে মেরে ফেলে ভাইয়াকে। আমি একদম একা হয়ে যাই।
তখন রাস্তায় ঘুরছিলাম সুসাইড করার জন্য। তখন ইমন আমাকে বোঝায় আর নিয়ে চলে আসে আমাকে। ধীরে ধীরে ওকে ভালোবেসে ফেলি। তারপর বিয়ে। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন মনে করেছি আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। আর আজ তুমি এসব বলে আবার আমাকে অনাথ করে দিলে। বলে কাঁদতে লাগলো। তখন প্রিন্সের খারাপ লাগতে শুরু করলো। ও ভাবতে লাগলো, এ মানুষগুলো আমার অপরিচিত হয়েও আমার জন্য এত কিছু করলো, আর আমি কি করলাম? এই মেয়েটা তো বেশি কিছু চায়নি, চেয়েছে শুধু ভাইয়ের ভালোবাসা। না, আমাকে ওনাদের সাথে থাকতে হবে। তারপর ও উঠে গিয়ে ইশিকার মাথায় হাত বুলিয়ে দিল আর বুকে জড়িয়ে বলল, বোন, আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। এই দেখ কান ধরছি, আর এমন হবে না। সরি সরি। তাও কাঁদছে। তখন প্রিন্স জিহ্বা বের করে ভেঙাতে লাগলো আর বলতে লাগলো, ওই পেতনির নানি সাতচন্নির শাশুড়ি, আর কত কাঁদবি? এখন কেঁদে কেঁদে কি দেশ ডুবিয়ে ফেলবি নাকি? ইশিকা প্রিন্সের এমন কথা শুনে হেসে দেয়, সাথে ইমনও। তখন ইশিকা প্রিন্সকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, আর কাঁদবো না, তবে কথা দিই আর এভাবে বলবি না। আচ্ছা পাগলি বোন, আর বলবো না। বলে বোনকে আদর করে দেয়। আর ইমন ওদের দেখে ভাবে, যাক, ইশিকা একটা ভাই পেল। আল্লাহ, তুমি ওদের এভাবে রেখো সারা জীবন। প্রিন্স এ পরিবারের সাথে একদম মিশে গেছে দেখে মনে হয় না যে প্রিন্স ওদের অপরিচিত কেউ। ইশিকা প্রিন্সকে জিজ্ঞেস করে, ভাইয়া, তোর পড়াশোনা শেষ হয়েছে না? পড়বি? যদি শেষ না হয় বল, ইমন এখানে একটা ভালো ভার্সিটিতে তোকে ভর্তি করিয়ে দিবে। ঠিক বলতে তো পারছি না, তবে ভর্তি হওয়াটাই ভালো হবে। নতুন জায়গাতে নতুন কিছু শেখা হবে, আর আমার জন্য ভালোই হবে। সবার সাথে পরিচিত হওয়া যাবে। সেটা ঠিক, কিন্তু তোকে এখানে খুব সাবধানে থাকতে হবে, কারণ এখানে একজন মাফিয়া আছে। ও সবার জীবন বিষাক্ত করে দিয়েছে। বছরখানেক আগে একজন মাফিয়া ছিল, সারা দুনিয়ায় ওনার কারণে খারাপ কাজে কেউ মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। যে মাথা ওঠাতো সেই মরতো। যেমন ভয়ানক ছিল তেমনি সৎ আর ভালো মানুষ ছিল। কিন্তু হঠাৎ করে উনি কোথাও চলে গেলেন আর খোঁজ খবর পাওয়া গেল না। জানি না বেঁচে আছে নাকি মারা গেছে, তবে দোয়া করি যেখানেই থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক। ইশিকা হয়তো জানে না সে যে মানুষটার খোঁজ করছে সেই মানুষটা ওরই বাড়িতে আছে। এই সেই প্রিন্স, একসময় যার নামে আতঙ্ক ছিল, যাকে সবাই কিলার মেশিন নয়তো কিলার লর্ড বলে চিনতো। আর আজ সেই মানুষটা সব কিছু ভুলে গেছে। হয়তো দেখা যাবে একদিন সব কিছু মনে পড়ে যাবে, তখন হয়তো আবার সেই আগের মতো সবাই বাঁচতে পারবে ভালোভাবে। তখন ইমন বলে, ভাই চলো, তোমাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়ে আসি। ঠিক আছে চলো। আপু থাক, আমি গেলাম। ইশিকা তখন রান্না করছিল, রান্নাঘর থেকে এসে বলল, ঠিক আছে ভাই, যা। আর শোন, কারোর সাথে ঝামেলা করবি না, চুপচাপ থাকবি, নয়তো ওরা তোর ক্ষতি করে দিবে। আমি তোকে হারাতে পারবো না। ঠিক আছে আপু, তুই টেনশন করিস না, আর আমার কিছু হবে না। আমি চুপচাপ যাব আর আসবো। ঠিক আছে, সাবধানে যাবি। আর তুমি ওকে সব কিছু বুঝিয়ে তারপর আসবে, নয়তো তোমার কপালে শনি ঘুরছে। ইমন ইশিকাকে চরম আকারে ভয় পায়, তাই ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, না জানি মেয়েরা এত ভয় কেমন দেখায়, ভয় দেখাইয়া নিজের কাজ করে নেয়। এই, তুমি কি বললে? আবার বলো তো। না না, কিছু না। বলে তারা বেরিয়ে পড়ে। আপনারা হয়তো ভাবছেন ইমনের এত পাওয়ার কই থেকে আসলো যে অ্যাডমিশন না দিয়ে ভর্তি করিয়ে দিবে। তার সহজ উত্তর হলো, ইমন এখানের একজন বড় বিজনেসম্যান আর ও ওই ভার্সিটিতে ডোনেশন দেয়, তাই ওর কাছে এটা কোনো ব্যাপার না। এক সময় তারা চলে যায়। তারপর সোজা প্রিন্সিপালের রুমে গেল। সেখানে যাওয়ার পর, প্রিন্সিপাল স্যার, আসতে পারি? আরে স্যার, আসেন আসেন, অনুমতি নিতে হবে না, আপনার জন্যই ভার্সিটি চলছে। না ঠিক আছে, তারপরেও আপনি এখানের প্রধান, আপনার অনুমতি তো নিতে হবে। যাই হোক, আসল কথায় আসি। এ হলো আমার শালাবাবু, ওকে ভর্তি করাতে আসলাম। মনে তো হয় না অ্যাডমিশন দিতে হবে? কি যে বলেন, না কোনো অ্যাডমিশন দিতে হবে না, আমি ওকে ভর্তি করে নিচ্ছি। চাইলে ও আজ থেকেই ক্লাস করতে পারবে। ঠিক আছে, আজ থেকে না হয় করবে। পরে ভর্তির কাজ শেষ করে ওকে ক্লাসরুমে নিয়ে গেল। হাই স্টুডেন্টস, সবাই কেমন আছো? জি স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি। এই হলো প্রিন্স। ওয়াজ থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে, ওর সাথে সবাই ভালো ব্যবহার করবে আর বন্ধুত্ব করে নেবে। প্রিন্স, যাও ক্লাস করো। বলে তিনি চলে গেলেন। সবাই যে যার মতো ক্লাস করছে। ক্লাস শেষ করে সবাই বাহিরে চলে গেল। তাদের সাথে সাথে প্রিন্স বাহিরে আসলো আর কৃষ্ণচূড়া গাছের নিচে বসার জায়গা করা আছে, সেখানে বসলো আর ভাবছে। এরা এমন কেন? কেউ কারোর সাথে কথা বলে না? তখন কয়েকজন ছেলে পেলে প্রিন্সকে ডাকলো। তারপর তাদের কাছে যাওয়ার পর ওদের লিডার ওকে জিজ্ঞেস করলো। নাম কি তোর? আমার নাম প্রিন্স। নতুন নাকি? আগে তো দেখিনি তোকে। জি, আমি নতুন, আজকে ভর্তি হয়েছি। কিছু বলবেন? বললে বলেন, না হলে আমি গেলাম। দেখ দেখ, বাবুর মুখ ফুটেছে। এই তোরা ওকে একটু সেবা যত্ন কর। তারপর 5 জন এগিয়ে এসে প্রিন্সকে মারা শুরু করলো। ওর শরীর দিয়ে রক্ত পড়ছে, তারপরও ওর চেহারাতে কোনো প্রভাব নাই। ওকে দেখে মনে হচ্ছে ওর সাথে কিছু হয়নি। এরা মনে হয় ওর শরীর টিপে দিচ্ছে। তখন লিডার ছেলে তো দেখে অবাক, কারণ এতক্ষণে অন্য কেউ হলে তো হাসপাতালে চলে যেত। এর ভিতর কিছু তো আছে বলে ওর ছেলেপেলেদের ডাকে আর বলে। এই রাখো, অনেক হয়েছে। আর শোন, আমার নাম হলো সাগর, এই ভার্সিটির সভাপতির ভাই। তোকে যখন ডাকবো তখন আসবি, নতবা যাবাক। বলে ওরা চলে যায়। আর তখন প্রিন্স হাঁটু গেড়ে বসে পড়ে। তখন একটা মেয়ে দৌড়ে এসে ওকে ধরে আর ধরে নিয়ে ওই গাছের নিচে বসায় আর বলে, আপনি মনে হয় নতুন, তাই ওদের ব্যাপারে জানেন না। ওরা যাকে মন চায় তাকেই মারে, মেয়েদের শরীরে নানান জায়গাতে হাত দেয়। আমিও ওদের হাত থেকে বাদ পড়িনি, আমাকেও নানাভাবে বিরক্ত করে। এসব কথা শুনে প্রিন্সের ভিতরে ঘুমিয়ে থাকা হায়না জেগে যায়। সে শুধু রাগে ফোঁসফোঁস করছে। আপনার নাম কি? আমার নাম প্রিন্স। আর আপনার? আমার নাম সুমায়া আক্তার মিম। আর আপনার নামের আগে বা পিছে কিচ্ছু নাই? না, আমি তো আর মেয়ে মানুষ না যে একাই 100টা নাম রাখবো, যেমন আপনি 3টা রেখেছেন। ওই মিয়া, আপনি কি আমাকে অপমান করলেন নাকি? হুম হুম। প্রিন্স উঠে দাঁড়ালো আর বলল, এত দেরিতে বুঝলেন? বলে দৌড়ে বের হয়ে গেল। তখন মিম চিৎকার করে বলল, দেখে নিব আপনাকে। বাংলাদেশ এখনকার অবস্থা একেবারে খারাপ। সব জায়গাতে এখন লস আর লস। বাসা থেকে আর কেউ বের হয় না, কারো জীবনের কোনো দাম নাই। হাতের ময়লা ঝেড়ে ফেলতে যতটুকু সময় লাগে, কারো জীবন নিতে ততটুকুই সময় লাগে। 7 দিন পর আজ প্রিন্স ভার্সিটিতে আসে। তখন দেখে সেদিনকার ছেলেগুলো মিমের শরীরে নানা জায়গাতে হাত দিচ্ছে। এটা দেখে রেগে যায় আর ওখানে গিয়ে বলে, কি হচ্ছে এখানে? মজনু চলে এসেছে, তোর সাথে পরে কথা বলি, আগে এর সাথে শরীরটা গরম করে আসি। সাহস থাকলে নিয়ে যা। বলে ওদের মারা শুরু করলো। মেরে সবগুলোকে আধমরা করে দিয়েছে। তখন সাগর বলে, তুই মায়ের দুধ খেয়ে থাকলে এখান থেকে যাবি না। যা, দেখি তুই কি বাল করতে পারিস। বলে মিমকে চেয়ারে বসালো আর বলল, আপনি এখানে বসে থাকেন, এখান থেকে এক পা নড়বেন না। বলে সামনে এগিয়ে যায়। তখন দেখে গেট দিয়ে 15টা কার ঢুকলো। সেখান থেকে ছেলে পেলে বের হয়ে আসলো। সবার হাতে চাকু, স্নাইপার, চাইনিজ কুড়াল। প্রিন্স চাইনিজ কুড়াল দেখে হাসে, মনে হয় এতদিন পর ও নিজের জান ফিরে পেল। এরপর সাগর ওদের বলল, মার্শালাকে, ও যাতে জানে বেঁচে না থাকে, যা হবে আমি দেখে নেব। সবাই এগিয়ে আসবে। তখন প্রিন্স গিয়ে একটা ছেলের বুকের ওপর এক ঘুষি মারে। ছেলেটা ওখানে দাঁড়িয়ে পড়ে। সবাই ভাবে প্রিন্সকে মেরে দিয়েছে, কিন্তু না। একটু পর ছেলেটা পড়ে যায় আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। সবাই অবাক, এক ঘুষিতে কাউকে মেরে ফেলতে এই প্রথমবার দেখলো। তারপর প্রিন্স নিচে পড়ে থাকা চাইনিজ কুড়ালটা তুলে নেয় আর বলে, অনেকদিন হলো এটা চালানো হয়নি, আজ চালাবো, ভাবতেই মজা লাগছে। বলেই শুরু করে কোপানো। কাউকে সুযোগটাও দিচ্ছে না ওকে মারার। ওর চেহারায়
রক্ত মেখে গেছে, সবার মনে ভয় ঢুকে গেছে। কে এই ছেলে যে নতুন এসেই এদের সাথে লেগে গেল? প্রিন্সকে দেখে মনে হচ্ছে এক হিংস্র হায়না অনেক দিন পর নিজের শিকার পেয়ে খুশি। মাটি রক্তে লাল হয়ে গেছে আর সবার সামনে রক্তে গোসল হয়ে প্রিন্স চাইনিজ কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ভার্সিটিতে সাগরের ভাই আসলো আর দেখলো সবার লাশ পড়ে আছে আর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে যাকে চেনা যাচ্ছে না, হাতে চাইনিজ কুড়াল আর মুখে তৃপ্তির ভয়ানক হাসি। তখন সাগরের ভাইয়ের সাথে আসা একজন বলল, সোহেল ভাই, আপনি এই ছেলেকে চিনতে পারছেন? কে এই ছেলে যাকে দেখে তোর চেহারাতে ভয় দেখছি? এত সামান্য ছেলে? ভাই, এই কোনো সাধারণ ছেলে না। একে আপনি, আমি, এমনকি সারা দুনিয়ার মানুষ চিনে। একে দেখা মানে স্বয়ং আজরাইলকে দেখা, একই ব্যাপার। কে এই ছেলে? ভাই, এ হলো সারা দুনিয়ার মাফিয়ার বাচ্চা, যাকে কিং অফ ডার্ক কনেস বলা হয়। তার আরেকটা পরিচয় আছে, তাকে ডেড লর্ড বলা হয়। সবচেয়ে পরিচয় হলো এই হলো মাফিয়া লর্ড অফ লর্ড দ্য মনিস্টার। এই সে মনিস্টার যার এক ইশারাতে সারা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এবার সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কারণ সবাই মনস্টার টিমের বিষয়ে জানে। এটাও জানে ওদের লিডার কোনো সাধারণ কেউ না, একটা সাইকো কিলার মেশিন যে একাই 100টা দলকে একাই শেষ করতে পারে। আর মিম তো অবাক, এমন একজনের সাথে ও এতদিন মিশেছে, কথা বলেছে। তখন প্রিন্স বলে, রক্তের নেশা বড় নেশা, যদি সেটা শিকারের হয় তবে মজাই আলাদা। তোরা কি ভেবেছিস আমি মরে গেছি? আরে না রে, আমি মরেছি আরো ভয়ানক হয়ে ফিরে আসতে। এবার সবার মরার টাইম শুরু। সবাই এক প্রকার কেঁপে উঠল হাসি শুনে। তখন সোহেল দৌড়ে এসে প্রিন্সের পা চেপে ধরল আর বলল, মাই লর্ড, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না এটা আপনি, তাহলে কোনোদিনও আসতাম না। তোকে মরতে হবে। তোর পাহাড়ে চলে তোর ভাই আমার ভালোবাসার মানুষের শরীরে হাত দিয়েছে। ভাই তুই যা, তোর পিছনে তোর ভাই আসছে। বলে চাইনিজ কুড়াল দিয়ে এক কোপে সোহেলের মাথা আলাদা করে দিল। আর এদিকে মিম ভাবছে আমাকে ভালোবাসে, এসব ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে যায়। আর প্রিন্স এগিয়ে যায় সাগরের দিকে আর গিয়ে বলে, তোর সাহস হয় কিভাবে আমার কলিজার গায়ে হাত লাগানোর? বলেই এক কোপ দিয়ে হাত কেটে নেয়। তুই এই চোখ দিয়ে ওকে খারাপ নজরে দেখেছিস? বলে এক কোপে মাথা আলাদা করে দেয়। তারপর সবাইকে বলে, আজকের পর থেকে কেউ যদি মিমকে বিরক্ত করে কিংবা ওর দিকে খারাপ নজরে তাকায়, তবে তাকে এর চেয়েও ভয়ঙ্কর ভাবে মারবো। বলে পিছনে ঘুরে দেখে মিম মাটিতে পড়ে আছে। তখন মিমের চোখে পানি দেয়। তখন মিম পিটপিট করে চোখ খুলে দেখে ওর সামনে প্রিন্স দাঁড়িয়ে আছে। দেখে চিৎকার করে আর পিছনে যেতে থাকে আর বলতে থাকে, আমার কাছে আসবেন না, আপনাকে আমার ঘেন্না লাগছে, প্লিজ চলে যান। আমি চলে গেলে তো তুমি খুশি? ঠিক আছে, তাই হবে। আমি চলে যাব আর আসবো না তোমার সামনে। এখন তুমি আমাকে বুঝবে না, যখন হারিয়ে যাব তখন বুঝবে, আর খুঁজবে হয়তো, তখন আমি বেঁচে থাকবো না। আমার সাথে যখন কেউ কথা বলতো না, মিশতো না, তখন তুমি ছিলে আর থাকবে। খোদা হাফেজ। আর সবাইকে বলে দেই, মিমের দিকে যে চোখ তুলে তাকাবি আজকের কথা মনে করবি, আর যদি আমার কানে আসে তাহলে বুঝে যাবি মৃত্যু আসলে কেমন লাগে। প্রিন্স বের হয়ে চলে যায় বাসায়। বাসায় আসার পর ইশিকা দেখে তো ভয় পেয়ে যায়। আজ ওর এমন অবস্থা কেন? ইমনকে জলদি কল দেয় আর বাসায় আসতে বলে। ইমন আসার পর ইমন তো রীতিমতো অবাক। প্রিন্স, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? সারা শরীরে রক্ত মেখে আছে কেন? আমি কে তোমরা জানো না? আমার অতীত এতই জঘন্য যে ভাবতেও চাইবে না কেউ। আমি হলাম মাফিয়া লর্ড, দ্য লর্ড অফ মনস্টার। এবার দুইজনে তো অবাক যে মানুষটাকে তারা মনে মনে খুঁজে আসছে, আর সে মানুষটা তাদের সামনে। ভাই, তুই তাহলে সেই, জানিস তোর করা কাজের কথা যখন শুনতাম তখন অনেক গর্ব হতো। ভাবতাম যদি তোকে এক নজর দেখতে পেতাম, আর দেখ আজ তুই আমার ভাই। ইশিকা ঠিক বলছে, তোর জন্য আমরা সবাই কতই না ভালো ছিলাম। সেখানে তুই সারা জীবন হাজার ঝামেলার ভিতরে ছিলি,
সবার ভালো চাইতে গেলি। আর দেখ তোর সাথেই কেমন হলো। আর এদিকে তো বাংলাদেশ পুরো জাহান্নামে পরিণত হয়ে গেছে। রাস্তায় কেউ বের হয় না, মাফিয়ার লোকেরা পাগলা কুত্তার মতো ঘুরে বেড়ায়, যাকে পায় তাকেই মেরে ফেলে। তুই কিছু কর। আমি ওই দেশে আর কোনোদিনও যাব না। ওরা সবাই একরকম, কেউ ভালো না। আর আমি ওখানে গেলে কেউ জীবিত থাকবে না। বাদ দাও এসব কথা। আমার ভাই ভালো থাকলেই হবে, আর কাউকে লাগবে না। ভাই যা, গোসল করে আয়, তোকে কেমন বিভৎস লাগছে। প্রিন্স উঠে চলে যায়, গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে তার সাথে হওয়া অন্যায়ের কথা। এদিকে ওরা নিজেদের ভিতরে কথা বলছে। যাই হোক না কেন, ওর পরিচয় গোপন রাখতে ওকে হয়তো কেউ মেরে সেদিন ফেলে দিয়েছিল। তাই ওর পরিচয় আমাদের গোপন রাখতে হবে। আমি আমার ভাইকে হারাতে পারবো না, তুমি কিছু করো। কিছু তো করতে হবে। এদিকে প্রিন্সের খবর বাংলাদেশে চলে আসে। তখন বুঝে যায় যে আজরাইল আসতে বেশি সময় নাই, এবার হয়তো এক ধ্বংসলীলা চালাবে। আমি বলেছিলাম না ও মরবে না, ও মৃত্যুকে ফাঁকি দিতে জানে। এবার আমাদের সব্বার পালা। রেডি থাকো সবাই। ওর বুকে গুলি করার পরও কিভাবে বেঁচে গেল বুঝতে পারছি না। তুমি ওকে চিনো না, আমি ওকে চিনি। ওর মরণ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর আমরা তো সাধারণ মানুষ। এবার দেখতে পাবে ও কি কি করে। তারপরও রৌদ্র আর শোক শাকিরকে মেরে দিয়েছি, এটা যদিও একবার শোনে তাহলে তো কথাই রইল না। মারবে আগে, তারপর জিজ্ঞেস করবে কেন করেছি। আর আমরা তো যে বাঁশ নিতে গিয়েছিলাম, এখন দেখছি শুধু বাঁশ না, একদম একটা আস্ত বাঁশঝাড় চলে এসেছে। আমরা এখন বাঁচবো কিভাবে? আমি তো কোনোভাবে কিছু করতে পারবো না, কারণ আমার দলের সবাই ওকে ভালোবাসতে শুরু করেছিল। আর এখন তো আমার দলের লোক আমাকেই খুঁজতে শুরু করেছে। এই দেখো এই ভিডিও। ওদের ভিডিওটা দেখায়, ওখানে দেখা যায় 1000+ ছেলে পেলে কালো পোশাক পরে বলছে, ড্রাগ কুইন, তুই যেখানেই থাক না কেন, তোকে খুঁজে পেলেই তোর জীবন শেষ। তুই আমাদের ভাইকে মেরেছিস, তোর হয়ে কাজ করতাম, তুই ভালোবাসা তো দূরে থাক, সব সময় খারাপ ব্যবহার করেছিস। আর উনি আমাদের উনার এলাকাতে থাকতে দিয়েছেন, খাবার দিয়েছেন, যা চাইনি তাই দিয়েছি, যা চাবো তার আগে হাজির করেছি। আর তুই সে মানুষকে মারলি। যদি মানুষ হোস বাইরে আসবি না, আর আসলে শিল খতম। এত গোদের ওপর বিস্ফোরক করতে গেলে কি আর হলো কি? তখন রাশেদ এসে বলল, দেখো একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখছে অন্ধকারে একটা ছেলে বসে আছে আর বলছে, ইকবাল, নাজিয়া, রাশেদ, ঋতু, তোমরা মনে করছো তোমরা রুদ্র আর শাকিলকে মেরে ফেলেছো? তাহলে ভুল। ওরা বেঁচে আছে। তোমরা ছেলেপেলেদের কাজ করাও নিজেদের পাওয়ারের জন্য, আর আমি ভালোবেসে করাই দেখে সবাই আমার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। আমি আসবো ফিরে, অপেক্ষা করো। মনে রাখবে, আমার পা পড়া মানি তোমাদের লাইফলাইন শেষ। দেখা হবে কোন এক অজানা জগতে, অজানা পথে। হঠাৎ করে এসে চমকে দেব। মনস্টার। এবার শিওর হয়ে যায় কেউ মরেনি, এবার ওদের মরণের সময় এসে গেছে। সেদিন প্রিন্সের বলা কথাগুলো মিমের মনে আঘাত করেছে। ও সব সময় ওর কথাই ভাবছে। আমি কি ওকে ভালোবেসে ফেললাম? সব সময় ওর কথাই ভাবছি, তাহলে কি ওকে ভালোবেসে ফেললাম? হয়তো ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকেই চাই। আমি বুঝতে পারছি ওর কাছে আমি সবচেয়ে বেশি নিরাপদ থাকবো। না, ওকে মনের কথা বলে দিব। না হলেও আমরা, হ্যাঁ হলেও আমায়। ওকে আমি ছাড়ছি না, ওকে আমি নিবই নিব। এসব ভাবছে আর লজ্জাতে লাল হয়ে যাচ্ছে। এখন মিম ভার্সিটিতে গেলে সবাই ওকে দেখে মাথা নিচু করে নেয়। একদিন ওর বান্ধবী নীলাকে ধরলো আর বলল, তুই আমার বেষ্টু, তাহলে তুই কেন আমার সামনে মাথা নিচু করিস? কারণ আপনি মনস্টারের কুইন। আপনার কিছু হলে উনি সবাইকে জানে মেরে ফেলবে। ওনার ব্যাপারে আমি জানি। ও হয়তো আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্যই এজেন্ট রেখেছে। তুই কি থামবি প্লিজ? এমন করিস না। ঠিক আছে, করব না। তবে যাই বলিস না, ও তোকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। তুই একদিন কালো কালারের শাড়ি পরেছিলি, সেই ছবি আমি ওর ফোনে দেখেছি। আর ওর ভালোবাসার প্রমাণ দেখবি? বলে এক চর মারে। মিমকে
তখন কই থেকে যেন 15 জন গার্ড চলে আসে, সবাই কালো কোট আর সবার M16 অটোমেটিক। সবাই এসে নীলাকে ঘিরে ধরলো আর মিমকে সাইডে করলো, তারপর বলল, এই তোর সাহস হয় কিভাবে আমাদের কুইনকে মারার? এবার তোকে মরতে হবে। বলে গান লোড করে। তখন মিম ওদের থামায় আর বলে, ভাইয়া ওকে মারবেন না, ও আমার অনুমতি নিয়েই মেরেছে, প্লিজ ওকে ছেড়ে দেন। কুইন, আপনি এমন কাজ করেন না। কিংয়ের অর্ডার আপনার দিকে দিয়ে তাকাবে আর মারবে তাকে মেরে ফেলতে, সে যেই হোক না কেন। আর ওনার কপাল ভালো, আজ স্নাইপাররা আসেনি, নয়তো এখানে উনি মাটিতে পড়ে থাকতো। আশেপাশে 500 স্নাইপার পজিশন নিয়ে থাকবে, বুঝতেই পারছেন। পরের বার এমন মজা করবেন না। তারা চলে যায় আর মিম ভাবে, এমন ভালোবাসার মানুষও পাবো ভাবতেও পারিনি। তখন নীলা বলে, দেখলি কেমন ভালোবাসে, ও তোর ওপর বদ্ধ পাগল, আগলে রাখিস। তখন মিম চিৎকার করে বলে, আই লাভ ইউ প্রিন্স, আই রিয়েলি লাভ ইউ, ক্যান নট লিভ উইথআউট ইউ। তুমি শুধু আমার, যে তোমাকে আমার থেকে দূরে করবে তাকে মেরে দিব আমি। সে চারিপাশে দেখে সবাই হাততালি দিচ্ছে, ও তো লজ্জায় শেষ। এ কি করলো? এদিকে ছেলেরা রেগে গেছে, সবাই মিমকে কম বেশি ভালোবাসতো, কিন্তু এখন সে অন্য কাউকে ভালোবাসে। তবে এখন মিম যাকে ভালোবাসে তার কাছে যাওয়া আর সিংহের মুখে হাত ঢুকানো এক ব্যাপার। মিম আর প্রিন্সের ভালোবাসা কি পূর্ণতা পাবে, নাকি আবার কোনো ঝড় এসে উড়িয়ে দিবে? হয়তো এবার সেটা হবে না, কারণ এবার হলে ভালোবাসা, ভালো লাগা হয়তো হারিয়ে যায়, নয়তো শেষ হয়ে যায়। তবে ভালোবাসা সারা জীবন থাকে। এখন দেখার বিষয় ওদের ভালোবাসা কি পূর্ণতা পাবে। মিম সব জায়গাতে প্রিন্সকে খুঁজেছে কিন্তু পায়নি। সেদিনের বলা কথা ওর মনে হলো সত্যি তো। আজ আমি ওকে খুঁজছি, ওর মনে ভয় হয়, তাহলে কি ওকে হারিয়ে ফেললাম না তো? তখন ও আকাশের দিকে তাকায় আর বলে, জান কই তুমি? আমি যে আর পারছি না, আমি বুঝে গেছি তুমি আমার সবটা জুড়ে আছো। প্লিজ ফিরে আসো আমার কাছে, প্লিজ জান। অনেক তো হলো লুকোচুরি, আর কত। আমি আজ বুঝি তোমাকে খুঁজছি, কিন্তু দেখো আজ তুমি আমার হাতের বাইরে, তোমাকে পেয়ে আমি হারিয়ে ফেললাম। বলে কাঁদতে শুরু করলো। যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসলো, হয়তো এভাবেই ভালোবাসে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।